নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পাল্লা দিয়ে বাড়ছে গরম, বাড়ছে তাপমাত্রা, বাড়ছে অস্বস্তি। এই পরিস্থিতিতে বাড়ছে হিটস্ট্রোকের সম্ভাবনা। হিটস্ট্রোকের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অসুখও বাড়ছে। কিন্তু যে সমস্যাটা আমাদের সবথেকে বেশি চিন্তার, গরমে আমাদের যে ধরনের অস্বস্তি হয়, যে ধরনের কষ্ট হয়, প্রেশারের যেভাবে ওঠানামা হয়, আমাদের হার্টটা কেমন থাকবে এই সময়, বা হার্টটা ভালো রাখার জন্য আমাদের ঠিক কী করণীয়, এটা কিন্তু আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই জন্যই এই প্রচণ্ড গরমে এই হিটস্ট্রোক এবং তার পাশাপাশি হার্টের যত্ন, এই দুটো বিষয় জানার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকারকে। নমস্কার, কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো আছো এবং আমাদের দর্শকরাও সবাই ভালো আছে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু একটা বিষয় হচ্ছে এই প্রচণ্ড গরমে ভীষণ অস্বস্তি বাড়ছে এবং হিটস্ট্রোকের কথা তো আমরা শুনছি। তার পাশাপাশি স্যার, আমাদের যেটা প্রশ্ন, যে এই গরমে আমাদের হার্টের সুরক্ষা বা যারা হার্টের রোগী তারা কীরকম সুরক্ষা নেবে, এবং স্যার হার্ট অ্যাটাক, এখন তো বয়সের কোনো তারতম্য নেই, অল্প বয়সেও হার্ট অ্যাটাক হচ্ছে। এই সময় যাদের অল্প বয়স, যাদের বাইরে বেরোতে হচ্ছে, তাদের কীরকম ধরনের যত্ন নেওয়া জরুরি এবং কতটা হতে পারে হার্ট অ্যাটাক এই সময়? আমরা যখনই ভাবি যে আমরা হয়তো আমাদের হার্টের ব্যাপারে, হার্ট অ্যাটাকের ব্যাপারে কিছু বুঝি, খানিকটা বুঝি, হয়তো এই রহস্যের কতগুলো সূত্র আমরা বুঝতে পেরেছি, তখনই আমরা দেখি যে আমাদের বেশ কিছু আমাদের এই বোঝার যে একটা রহস্যর যে একটা চক্রব্যূহ, এর মধ্যে দিয়ে এমন কিছু জিনিস হতে থাকে যেটা কিন্তু আমাদেরও সমস্ত জ্ঞান বুদ্ধিগুলোকে নাড়িয়ে দেয়। সহজ করে প্রথম একটা কথা বলি, যে ধরো এই যে তীব্র গরম, অর্থাৎ 38+ বা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যে টেম্পারেচার, তো এটা এবছর আমাদের প্রথমত কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, এবং খারাপের সঙ্গে সঙ্গে আমাদের একটা অপরিচিত আবহাওয়া পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি। কারণ আমরা কলকাতার লোক, পশ্চিমবঙ্গের মানুষরা, আমরা গরম বলতেই বুঝতাম প্যাচ প্যাচে ঘর্মাক্ত গরম, যে টেম্পারেচার হয়তো 36-37 হতেই পারত, কিন্তু বাইরে দাঁড়ালেই আমরা সেই কুলকুল কুলকুল করে ঘামতে শুরু করব। তার আবার অন্য রকমের সমস্যা, সোয়েটিং হ্যাজ ইটস ওন প্রবলেমস, কারণ আমাদের হিটটা সাধারণত হিউমিড হিট ছিল। তো এবছর এখন এর পিছনে অনেকে, আমরা তো মেটিরিওলজিস্ট বা আবহাওয়াবিদ নেই, এখন এর পিছনে আবহাওয়াবিদরা নানান রকম কথা বলছেন। এটাকে কেউ কেউ এল নিনো এফেক্ট বলে, যে একটা এফেক্ট আছে। এল নিনো এফেক্ট ইজ অ্যান ইন্টারেস্টিং এফেক্ট। এটা শুরু হয় প্যাসিফিক ওশান থেকে। যে প্যাসিফিক ওশানে যেভাবে আমাদের যে বিরাট বিরাট যে মহাসাগর, সমুদ্রের জলগুলো তো ইউনিফর্ম টেম্পারেচার জল নয়, একটা অংশের জল থাকে যেটা হয়তো একটু গরম জল, টেম্পারেচার বেশি, আর আরেকটা অংশের জল থাকে যেটা হয়তো একটু ঠান্ডা বা ঠান্ডা জল। এবং সবসময় কি হয়, এই যে জলের স্রোতগুলো, সেটা এই টেম্পারেচার এবং হাওয়া, এই দুটো জিনিস, আর্থস রোটেশন, দ্য উইন্ড অ্যান্ড দ্য টেম্পারেচার, এই ব্যাপারগুলোর জন্য এই সমুদ্রের মহাসাগরের জলগুলো কোন দিকে কোথায় যাবে এটাকে তারা ডিকটেট করে। যে বছরগুলোতে এই এল নিনো এফেক্ট হয়, এল নিনো এফেক্ট হলে কি হয়, এল নিনো এফেক্ট হলে দেখা যায় যে গরম জলগুলো পূর্ব দিকে আসতে শুরু করে, থ্রুয়ার্ডস দ্য ইস্টার্ন কোস্ট। নর্মালি ইস্টার্ন কোস্টের টেম্পারেচারটা একটু কম থাকে জলে। তো তখন কি হয়, যে আবহাওয়ার ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। তো আমি যেটা বললাম, আমরাও যেটুকু কাগজপত্রে, ডিজিটাল মিডিয়াতে পড়ে নিজেদের খানিকটা কৌতূহল নিবৃত্তি করছি। সো আই বিলিভ যে দিস ইয়ার উইল প্রবাবলি বি অ্যান এল নিনো এফেক্ট। আমরা এই কলকাতার আশেপাশে পশ্চিমবঙ্গের যে মানুষরা, আমাদের একটা অদ্ভুত লাগছে, আমরা একেবারে বেরোলেই যেন মনে হচ্ছে একটা উনুনের, কয়লার উনুনের মধ্যে গিয়ে পড়ছি। 41-42 টেম্পারেচারও আমাদের গা সওয়া হয়ে যাচ্ছে। কিন্তু এটা একটা ডিহিউমিডিফাইড বা শুকনো
তীক্ষ্ণ একটা গরম, যেটাকে আমরা উত্তর ভারতে বা দিল্লির দিকে যেটাকে লু বইছে বলা হতো। রিগার্ডিং দ্য হার্ট, এখন গরমের মধ্যে আমাদের কষ্ট হবে এক ধরনের। রিগার্ডিং দ্য হার্ট, আমাদের ধরো আমার শরীরের যখন টেম্পারেচার বাড়ে, আমাদের মানুষের শরীর, আমাদের টেম্পারেচার কন্ট্রোলড হয় ব্রেইন থেকে, হাইপোথ্যালামাস থেকে। আমাদের কিন্তু সে শরীরের অভ্যন্তরীণ টেম্পারেচারকে সে ওই 37 থেকে 37.4 মধ্যে থাকে। সাধারণ কিন্তু ব্লাড টেম্পারেচার খুব একটা চেঞ্জ করবে না, কারণ আমরা আমাদের গঠনটাই এই রকমের, টু মেনটেন এ ইউনিফর্ম ইন্টারনাল টেম্পারেচার। কোনো কারণে যদি ধরো আমাদের থার্মো রেগুলেটরি সেন্সার কাজ করছে না, একটা হিট শক টাইপের টেন্ডেন্সি হয়, এবং তখন আমরা নিজেদের, একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, কেউ অজ্ঞান হয়ে পড়েছে, কেউ হট অ্যান্ড ফ্লাশড হয়ে গেছে, তখন যদি তার টেম্পারেচার নিয়ে দেখা যায় যে তার শরীরের টেম্পারেচারও তত্তর করে বাড়ছে, যে টেম্পারেচার আমরা সবাই জানি, আমরা জীবের তলায় কেন টেম্পারেচার মাপা হয়? জীবের তলায় টেম্পারেচার মাপা হয় কারণ এইটা হচ্ছে সেন্ট্রাল সার্কুলেশনের সঙ্গে কানেক্টেড। তাই জীবের তলায় আমরা টেম্পারেচার মাপলে আমরা আমাদের সেন্ট্রাল টেম্পারেচারের একটা আইডিয়া পেতে পারি। তো তার মানে আমার যদি ধরো হঠাৎ করে আমি গরমে একেবারে সেই অস্থির হয়ে, অজ্ঞান হয়ে, একটা প্রায় কেউ দেখবে ভুলভাল বকে, একটা ডেলিরিয়ামের মতো হয়ে যায়। সো দ্যাট মিনস দিজ আর অল দ্য সিমটমস অফ আ কন্ডিশন কল হিট স্ট্রোক বা হিট শক। এবং হিট শক স্টেটে এলে তখন আমার ইন্টারনাল টেম্পারেচারের গণ্ডগোল হতে পারে। ধরো ব্লাড টেম্পারেচারও হয়ে গেল 38। এখন ব্লাড টেম্পারেচার যদি 38-39 হতে থাকে অ্যাজ অপোজ টু 37.4, তখন কিন্তু দ্যাট ইজ ডেঞ্জারাস ফর দ্য বডি। আমার খারাপ লাগছে, অস্বস্তি লাগছে, গরমে আমি ছটফট করছি, কিন্তু আমার শরীরের অভ্যন্তরীণ বা ইন্টারনাল টেম্পারেচারে হাত পড়েনি, ততক্ষণ আমার কষ্টটা বাহ্যিক কষ্ট। যখন এখন ফরচুনেটলি, ভাগ্যক্রমে এই পরিস্থিতিগুলো খুব রেয়ার, এই হিট শক বা হিট স্ট্রেস সিনড্রোম খুব কমনলি হয় না, এইটা যদি আমার ইন্টারনাল টেম্পারেচারটাকে গণ্ডগোল করে, তখন কিন্তু তার থেকে হার্ট রেট ইররেগুলারিটি, কখনো হার্ট রেট একেবারে ফাস্ট হয়ে যায়, কখনো ইররেগুলার হয়, কখনো এত ইররেগুলার হয় যেটাকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলি, সিরিজ অফ ইররেগুলার হার্টবিটস হতে শুরু করে। তো সেটা কিন্তু ইজ আ ভেরি লাইফ থ্রেটনিং কন্ডিশন। আর যেটা খুব ট্র্যাজিক সেটা হলো, ধরো এই যে এটা তো ঠিক একটা কলকাতার শহরের হাসপাতালের বাইরে বা শহরের মাঝখানে এই সমস্যাগুলো হবে না। আমাদের দেশের মধ্যে গ্রামে গঞ্জে, রুরাল আউটপোস্টে, তুমি সেন্ট্রাল ইন্ডিয়ার কথা চিন্তা করো, রাজস্থানের কথা চিন্তা করো, মধ্যপ্রদেশের টেম্পারেচারের কথা চিন্তা করো, যখন আমাদের হঠাৎ একটা প্রায় একটা আইসোলেটেড জায়গায় এই সমস্যাগুলো হয়, তখন কিন্তু এর ফেটালিটি রেট ইজ ভেরি হাই। তাই যতক্ষণ আমার শরীরের অভ্যন্তরীণ টেম্পারেচারটা ঠিক থাকছে, আমরা কষ্ট হবে, আমরা হাঁকপাক করব, কিন্তু সেই পরিস্থিতিটা মানেই যে আমার হার্টের উপর খুব চাপ পড়ছে তা নয়। এবার দুটো সিচুয়েশন সম্বন্ধে আমার মনে হয় যে সবাইকে বারবার মনে করাবার আছে। প্রথম পরিস্থিতিটা হলো, যারা হার্টের ওষুধ খান, অলরেডি ট্রিটমেন্টে আছেন, কিছু ওষুধপত্র আছে যাদের আমরা বলি হার্ট ফেলিয়ারের জন্য। হার্ট ফেলিয়ার মানে হার্টটা ঠিক পাম্প করে না, হার্টটা দুর্বল, এবং এই ধরনের পেশেন্টদের আমরা প্রায় একটা ওষুধ দিই, সেটাকে কি না, আমাদের শরীর থেকে জলটা বার করার জন্য, থ্রু দ্য ইউরিন, সেটাকে বলা হয় ডাইউরেটিক্স। এখন ডাক্তারবাবু আপনাকে হয়তো ওষুধটা দিয়েছেন 1 বছর আগে, 2 বছর আগে, তিনি সাধারণ পরিস্থিতির কথা মাথায় রেখে দিয়েছেন, কিন্তু এখন আমাদের সিচুয়েশনে হয় আমরা এই যে একটা এক্সেসিভ হিটে এক্সপোজড হচ্ছি, আমার ফ্লুইড ব্যালেন্স, আমার সল্ট ব্যালেন্স, সেটার হয়তো একটু গণ্ডগোল হচ্ছে, এবং যারা এই ধরনের হার্ট ফেলিয়ার মেডিকেশনে আছেন, তারা এই এক্সট্রিম ড্রাই হিটের মধ্যে পড়ে তার সিস্টেম কিভাবে রেসপন্ড করছে,
তিনি কি রিলেটিভলি ফ্লুইড কম মানে ডিপ্লিটেড বা অর্থাৎ আমার ফ্লুইড যেন অতিরিক্ত শরীর থেকে বেরিয়ে না যায়, অতিরিক্ত ফ্লুইড বেরোলে শুধু জল বেরোবে না, তার সঙ্গে আমার সল্ট ওয়াটার ব্যালেন্সের একটা ডিসব্যালেন্স হবে। তো আপনারা কিন্তু একটু সময় পেলে যে ফিজিশিয়ানরা, যে কার্ডিওলজিস্টরা আপনাদের দেখেন, একবার করে তাদের একটা নিজেদের একটা চেক আপ করিয়ে রাখবেন। কারণ যেটাকে আমরা অস্বাভাবিক বা অস্বস্তিকর পরিস্থিতি বলছি, তো সেটা কেবল যে আমাদের হাঁকপাখানি তা নয়, যে ইট ইজ নট হ্যাভিং এনি ডিপার এফেক্টস, যে আমাদের কোনো সিরিয়াস সাইড এফেক্টে ফেলছে না, এইটা একটু চেক করে নেবেন। যেমন ধরুন, যখন খাওয়া দাওয়ার অনিয়ম হয়, যারা ডায়াবেটিসের ওষুধ খান, যার সঙ্গে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল রিলেটেড, তো কোনো কারণে আমার যদি খাওয়া দাওয়াটা একেবারে অগোছালো অনিয়মিত হচ্ছে, আমি এমন একটা সিচুয়েশানে আছি আমি নিয়মিত খাওয়া দাওয়া করতে পারছি না, তাহলে অবভিয়াসলি আমার ডায়াবেটিসের ওষুধটা চেঞ্জ করতে মানে রিঅ্যাডজাস্ট করতে হবে। সিমিলারলি এই যে একটা পারিপার্শ্বিক টেম্পারেচার, ফ্লুইড লস, সল্ট ওয়াটার ইমব্যালেন্সের সম্ভাবনা থাকে, এই সিচুয়েশনে আমাদের হার্ট ফেলিয়ার মেডিকেশন, ব্লাড প্রেশারের ওষুধ, এগুলোকেও অ্যাডজাস্ট করতে হবে। তো সময় পেলে একটা চেক আপ করে নেবেন। আপনার ডক্টররা আপনাকে বলে দেবেন যে আপনার যদি আরও কোনো অ্যাডিশনাল প্রিকশন থাকে সেইটার মাথায় রাখবেন। আর যাদের হার্টের কোনো ট্রিটমেন্ট, ব্লাড প্রেশার বা ওই ডায়ুরেটিক, শরীর থেকে জল বার করার কোনো ওষুধপত্র নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ফর অ্যাভারেজ অল্প বয়সী ছেলেমেয়েরা, কিশোর কিশোরীরা, ইয়াং হেলথি ইন্ডিভিজুয়ালস, তারা কিন্তু নিজেদের এই কাজকর্ম সব কিছুর মধ্যে তারা কিন্তু নিজেদের ডিহাইড্রেটেড হতে দেবেন না। আমার খুব চিন্তা হয় যখন দেখি সেই লক্ষ লক্ষ লোক স্টেডিয়ামে ভিড় করে আইপিএল দেখছেন এই দুর্জয় গরমের মধ্যে। এখন খেলার স্টেডিয়ামেও তো জলের সাপ্লাইটা খুব একটা সহজলভ্য জিনিস নয়। আমরা জলের বোতল নিয়ে যেতাম, কি সেই বোতলে করে জল নিয়ে যেত, তাও এখন নিয়ে যাওয়া যায় না। তো যারা আপনারা সেই 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বসে বসে এই তীব্র গরমের মধ্যে মাঠে খেলা দেখছেন, খেলাটাও উপভোগ করুন, প্লাস ডোন্ট লেট ইয়োর সেলফ গেট ডিহাইড্রেটেড। ডিহাইড্রেশনটা অ্যাট এনি কস্ট এখন অ্যাভয়েড করতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যে তথ্য দিলেন, আশা করি আমাদের দর্শক বন্ধুরা যাদের এই বিষয়ে প্রশ্ন আছে তারা ভীষণভাবে উপকৃত হবেন।